2500 কিলোমিটার পথ অতিক্রম করা এই জলধারা শুধুমাত্র কি একটি নদী? না, কোটি কোটি প্রাণের অস্তিত্বের ধারকও বটে। প্রাকৃতিকভাবে পরিশুদ্ধ হওয়া এই নদীর জল দীর্ঘ বছর ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছে আমাদের সভ্যতা। কিন্তু মেইন স্ট্রিম কর্পোরেট মিডিয়া গঙ্গা দূষণ নিয়ে ঠিক তখনই কথা বলে যখন ভোটের রাজনীতিতে কোনো প্রজেক্ট দেখানোর থাকে, অথবা ছট পুজোর পর গঙ্গা জলের বিষাক্ত ফেনা ব্রডকাস্টিং ক্যামেরায় বেশ চকচকে মনে হয়। কিন্তু গত বছর এসেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্থাৎ এনজিটি এর লাস্ট অর্ডার, যেখানে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেওয়া তথ্যে সাংঘাতিক সুগার কোটিং এর আভাস পাওয়া যাচ্ছে। ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী গঙ্গা জলের হাই রিস্ক পলিউটেন্টসের উৎস হলো ফেকাল কলিফর্ম এবং হেভি মেটাল ও অ্যামোনিয়া, যার প্রভাব সরাসরি দেখতে পাওয়া যায় লো ডিজলভ অক্সিজেন এবং হাই বায়োলজিক্যাল ডিমান্ডের মধ্যে। এখানে একটা প্রশ্ন খুব জরুরি, এই ফেকাল কলিফর্ম আসলে কি? সহজ ভাষায় বললে এটি মানুষের পটি থেকে আসা ব্যাকটেরিয়া। অর্থাৎ যে জলে ফেকাল কলিফর্ম পাওয়া যাচ্ছে সেই জলে কোথাও না কোথাও মানুষের পটি মিশেছে, আর সেই জলে স্নান করা, হাত ধোয়া, এমনকি পরিশোধন না করে তা পানীয় হিসাবে ব্যবহার করা হচ্ছে। ফলে ব্যাকটেরিয়া প্রথমে মুখে এবং মুখ থেকে সরাসরি অন্ত্রে প্রবেশ করে সেপসিসের মতো মারাত্মক ইনফেকশন রিলেটেড রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও হেভি মেটালস এবং অ্যামোনিয়া শিশুদের জন্য সব থেকে বেশি ক্ষতিকারক তাদের ইমম্যাচিওর লিভার এবং কিডনির কারণে, অর্থাৎ তাদের বডির ডিটক্স সিস্টেম এখনো ডেভেলপিং পিরিয়ডে রয়েছে। এখানে একটা বিষয় খুব ক্লিয়ারলি বলে রাখা দরকার, হরিদ্বার হোক বা ঋষিকেশ, বারাণসী হোক বা এলাহাবাদ, গঙ্গার অবস্থা এই সমস্ত জায়গায় যে খুব ভালো তা বলা যাবে না ঠিকই, কিন্তু গঙ্গার সব থেকে ক্ষতিকারক অবস্থা দেখা যায় কানপুর এবং ওয়েস্ট বেঙ্গল। আপনি কি গেস করতে পারেন পৃথিবীর সব থেকে ঘন জনবসতিপূর্ণ অববাহিকা কোন নদী? আপনার মাথায় প্রথমেই আসবে অ্যামাজন অথবা নীল নদ। কেউ কেউ ভাবতে পারেন এটি আফ্রিকা অথবা চীনের কোনো একটি নদী, কিন্তু একেবারেই না। এটি আমাদের দেশ ভারতবর্ষেরই একটি নদী, আর তা হলো গঙ্গা। সরাসরি 50 কোটি মানুষের বাস এই নদীর অববাহিকায়, যা কিনা ভারতবর্ষের মোট জনসংখ্যার 40%-এরও বেশি। সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং ঘন জনবসতিপূর্ণ অববাহিকার বিচারে এই নদী পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজনকেও পেছনে ফেলে দেবে। আমার মনে হয় না এটা নিয়ে নতুন কোনো আলোচনার প্রয়োজন আছে যে গঙ্গা নদীকে কিভাবে পুজো করা হয় হিন্দু ধর্মে। গঙ্গোত্রী, হরিদ্বার, ঋষিকেশ, বারাণসীর মতো ধর্মীয় স্থান, কানপুর, কলকাতা, পাটনার মতো বাণিজ্যিক শহর সবই গড়ে উঠেছে এই নদীকে কেন্দ্র করে। ওয়াটার সাপ্লাই, সার্ফেস ইরিগেশন, ফার্মিং, ফিশিং, ট্রান্সপোর্টেশনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই নদীকে ভারতবাসী নিজের মা মনে করে। গঙ্গা আমার মা। কিন্তু এই গঙ্গা জলকে ঠিক কতটা সুস্থ রেখেছি আমরা? প্রশ্নটা আবেগের হতে পারে, কিন্তু উত্তর একেবারেই আবেগের নয়। আছে ডেটাই, আছে বিজ্ঞান। গঙ্গার পলিউশন কন্ট্রোলের জন্য যে সমস্ত সংস্থাগুলি কাজ করে, 1 এনজিসি অর্থাৎ ন্যাশনাল গঙ্গা কাউন্সিল, যারা সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা। 2 এনএমসিজি অর্থাৎ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, যারা গ্রাউন্ড লেভেল এক্সিকিউট করে। 3 ইটিএফ অর্থাৎ এম্পাওয়ার টাস্ক ফোর্স, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে সমন্বয় সাধন থেকে শুরু করে পরিকল্পনা বাস্তবায়নের কাজ করে থাকে। এছাড়াও সিপিসিবি অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, যারা সারা দেশের দূষণ নিয়ন্ত্রণে কাজ করে। স্বাভাবিকভাবেও গঙ্গা দূষণও তাদের কাজের মধ্যেই পড়ে। এছাড়াও ডব্লিউবিপিসিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে গঙ্গা পলিউশন কন্ট্রোলে কাজ করে থাকে। বেশ কয়েকটি বেসরকারি সংস্থা, গঙ্গা অ্যাকশন পরিবার, সংকটমোচন ফাউন্ডেশন, সবুজ মঞ্চ এবং মাতৃসদন, এরাও গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে কাজ করে থাকে। বিশেষ করে এই মাতৃসদন খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায়। এটি মনে রেখে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকলে এমন একজন মানুষের কথা আপনি জানতে পারবেন যিনি মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র আপনার ভালোর জন্য। গঙ্গা অসুস্থ হলে তা শুধুমাত্র নদী এবং নদী পার্শ্ববর্তী অঞ্চলেই আটকে থাকে না, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভূগর্ভস্থ জল, কৃষি, আবহাওয়া, এমনকি মানুষের লাইফস্টাইলেও। আর ঠিক এই কারণেই আজকের ভিডিওতে আমরা ডিটেলস অ্যানালিসিস করব যে গঙ্গা পলিউশনের পেছনে আসলে কি কি কারণ কাজ করে, গঙ্গাকে পলিউশন ফ্রি করতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এবং সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে তা বাস্তবায়ন আদৌ ঠিক কতটা হচ্ছে। ধরুন আপনি এমন একজন যিনি প্রতিদিন গঙ্গা দেখেন না। আপনার বাড়ি থেকে গঙ্গা পর্যন্ত পৌঁছাতে 50, 70, এমনকি 80 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। হয়তো বছরে এক আধবার ট্রেনে করে গঙ্গা দেখতে যান, আশেপাশের পরিবেশ উপভোগ করেন, হাওয়া খান এবং বাড়ি ফিরে আসেন। তাই আপনার মনে হতে পারে উইন্টার সিজন সবে সবে শেষ হতে চলেছে,
ঠান্ডা অনেক কমে এসছে। আর এই তো সময় দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ, প্রিন্সেপ ঘাট থেকে নবদ্বীপ ঘুরতে গিয়ে গঙ্গার মনোরম পরিবেশ উপভোগ করার। এখন গঙ্গা পলিউশন নিয়ে কথা বলে কি লাভ, কিন্তু আমি আপনাকে বলবো শুধুমাত্র একবার দেশের সর্বোচ্চ পরিবেশ আদালত অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ওয়েবসাইটটি খুলে দেখুন, যেখানে গত বছর 24শে ডিসেম্বর আপলোড হওয়া এই অর্ডারটি দেখুন। অর্ডারটিতে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে সাবমিট করা রিপোর্ট অনুযায়ী অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফেকাল কলিফর্ম এবং ফেকাল স্টেপ্টোকক্কাইয়ের এক্স্যাক্টলি রিডিং দেওয়া আছে। আর এই ব্যাকটেরিয়া পরিমাপ করার একক হলো এমপিএন পার 100 ml জল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে সাবমিট করা রিপোর্ট অনুযায়ী অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফেকাল কলিফর্মের মান সব থেকে বেশি 2,40,000 এমপিএন, আর তা গার্ডেন রিচ এলাকায়। আর এই মান সব থেকে কম 140 এমপিএন, তা মুর্শিদাবাদের ফারাক্কা এলাকাতে। কিন্তু আপনি জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন কি বলছে? ফেকাল কলিফর্মের মান 40 এমপিএন হওয়া উচিত পার 100 ml জলে, তবেই তাকে স্নানযোগ্য জল হিসাবে এক্সেলেন্ট ক্যাটাগরিতে রাখা যেতে পারে। আর পানযোগ্য জলের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার মান হওয়া উচিত 0 এমপিএন পার 100 ml জল, অর্থাৎ একটাও ব্যাকটেরিয়া এক্সিস্ট করবে না। এখানে একটা বিষয় খুব ক্লিয়ারলি বলে রাখা দরকার। আগে এই চার্টটি ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা প্যাটার্ন আপনার চোখে পড়বে। আসলে গঙ্গা যখন ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছে অর্থাৎ ফারাক্কার দিকে, এই ফেকাল কলিফর্মের মান 140 থেকে প্রায় 1000-এর মধ্যে ঘোরাফেরা করে সারা বছর ধরে, কিন্তু ধীরে ধীরে কলকাতার দিকে এগোলে এই মান বাড়তে থাকে। এই প্যাটার্নটা এমনি এমনি তৈরি হয়নি, এর পেছনে আছে অন্য সমীকরণ। একটা শর্ট লিস্ট করলে প্রথম 9টি ফেকাল কলিফর্মের লোয়েস্ট মান 140 থেকে 350-এর মধ্যে, তা মূলত ফারাক্কা, বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদ এলাকাতে। আর এই রিডিং থেকে অনেকের মনে হতে পারে যেখানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী স্নানযোগ্য জলে ফেকাল কলিফর্মের ডিজায়ারেবল মান 500 এমপিএন এবং ম্যাক্সিমাম লিমিট 2500 এমপিএন, সেখানে 140 বা 350 এমপিএন কোনো ম্যাটারই না, কারণ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী ফেকাল কলিফর্মের এই মান এক্সেলেন্ট ক্যাটাগরিতে রাখা যেতে পারে। কিন্তু আপনি জানেন আমাদের সরকার দ্বারা বানানো গাইডলাইন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইনের মধ্যে আকাশ পাতালের ডিফারেন্স রয়েছে। রিসার্চ করতে গিয়ে আমি যখন প্রথমবার দেখেছি আমি তো অবাক হয়ে গেছি। আমি যদি এই গাইডলাইনগুলোকে ইন্ডেক্স টেবিলে 4টে ক্যাটাগরিতে ভাগ করি, এক্সেলেন্ট, গুড, ফেয়ার এবং পুয়ার, তবে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী এমপিএন পার 100 ml জল যদি 500-এর নিচে থাকে তবে তাকে এক্সেলেন্ট ক্যাটাগরিতে রাখা যাবে। 501 থেকে 1000-এর মধ্যে গুড, 1000 থেকে 2500-এর মধ্যে ফেয়ার এবং 2500 ক্রস করলেই তা পুয়ার ক্যাটাগরির মধ্যে পড়বে। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইনে ফেকাল কলিফর্মের সেফ লেভেল 40 এমপিএনেরও নিচে, এবং আমেরিকান গাইডলাইন তো আরও বেশি কঠোর। ইকোলাই ব্যাকটেরিয়াসের 126 এমপিএন পার করলেই সেই জলকে অসুরক্ষিত বলে ধরে নেওয়া হয়। ফারাক দেখতে পাচ্ছেন এখানে, যে জলে ফেকাল কলিফর্মের মাত্রা 140 এমপিএন হয় সেই জলকে আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী মোস্ট পলিউটেড ওয়াটার হিসাবে ধরে নেওয়া হয়, কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী এই মানকে এক্সেলেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলা হচ্ছে। প্রবলেম এখানে আরো বেশি ভয়ঙ্কর। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই জলকেই পুয়ার ক্যাটাগরিতে ফেলা হবে যখন ফেকাল কলিফর্মের মান 2500 ক্রস করবে। এখানে কি মানুষকে বোকা বানানো হচ্ছে? ফেকাল কলিফর্ম আসলে কি তা আমি আগেই বলেছি, মানুষের পটি থেকে আসা ব্যাকটেরিয়ার একটা গ্রুপ। এই গ্রুপের ব্যাকটেরিয়াগুলি মাইক্রোস্কোপিক হয়ে থাকে, যা খালি চোখে আপনি দেখতেই পাবেন না। এটি দৈর্ঘ্যে 1 মাইক্রোমিটার এবং প্রস্থে 0.5 মাইক্রোমিটার হয়ে থাকে। এতটাই ছোট হয় যে এটিকে মানুষের চুলের সঙ্গে যদি কম্পেয়ার করো তো অলমোস্ট 50 থেকে 70 গুণ ছোট হয় ডায়ামিটারের দিক থেকে। এরা আসলে ইনভিজিবল কিলার, এদের আকার মাইক্রন লেভেলের, এতটাই ছোট যে মিলিয়ন মিলিয়ন ব্যাকটেরিয়া জলে অবস্থান করলেও তা আপনার দেখার ক্ষমতার একেবারে বাইরে। আর সেই কারণেই এরা খতরনাক হয়ে থাকে, কারণ স্নান করার সময় আপনার অজান্তেই আপনার মুখের মাধ্যমে ইন্টেস্টাইনে প্রবেশ করে, আর সেখানে গিয়ে ডায়রিয়ার মতো সাংঘাতিক সিচুয়েশন ক্রিয়েট করে। আবার আপনার মুখ থেকে এই ব্যাকটেরিয়া জলের মাধ্যমে ইন্টেস্টাইনে প্রবেশ করলে সেখানে দীর্ঘদিন আটকে থেকে ক্ষত সৃষ্টি করে ব্লাডে মিশে যেতে পারে। নর্মালি এরকম সিচুয়েশনে বডি তার সেলফ ডিফেন্স সিস্টেমকে কাজে লাগায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো এই ফেকাল কলিফর্মের ক্ষেত্রে এই রকম সিচুয়েশনে বডির ডিফেন্স সিস্টেম কাজ করে না, উল্টে স্বাভাবিক সুস্থ কোষগুলিকেই ক্ষতি করতে থাকে। আমাদের ইমিউন সিস্টেমের ভুল প্রতিক্রিয়ার কারণেই তৈরি হয় সেপসিস, যার ফলে কিডনি, ফুসফুস এমনকি লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলি বিকল হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। আপনি কি জানেন এর থেকেও বড় বিষয়, সাম্প্রতিক গবেষণায় কোলন ক্যান্সার রোগীদের ইন্টেস্টাইনে দীর্ঘদিন ধরে এই ব্যাকটেরিয়ার এক্সিস্টেন্স পাওয়া গেছে। আসলে এই ব্যাকটেরিয়া দীর্ঘদিন ইন্টেস্টাইনে অবস্থান করলে সেখানে কলিব্যাকটিন নামক এক ধরনের জিনোটক্সিক পদার্থ রিলিজ করে, যা এখানকার সেলের ভেতরে ডিএনএতে সাংঘাতিক ইম্প্যাক্ট তৈরি করে। আর এর
যেটা দীর্ঘদিন চলতে থাকলে সেল ডিভিশন নিয়ন্ত্রণ হারিয়ে টিউমার এমনকি কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। কিছু স্টাডি অনুসারে তো এই ব্যাকটেরিয়া মগজ পর্যন্ত পৌঁছে ব্রেন স্ট্রোকের মতো পার্মানেন্ট ব্রেন ড্যামেজের ঘটনাও ঘটাতে পারে। মরক্কোর কাদিয়াদ ইউনিভার্সিটির একদল ডাক্তারের মত 38 বছর বয়সী এক ব্যক্তির শরীরে রক্ত প্রবাহের মাধ্যমে সাধারণ ইকোলাই ব্যাকটেরিয়া তার মগজে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে রক্ত চলাচলকে বন্ধ করে ইসকেমিক স্ট্রোক ঘটিয়ে দেয়। আর এই ইনফেকশনের ইম্প্যাক্ট এতটাই ছিল যে কোনো রকম চিকিৎসার সুযোগ না দিয়েই মাত্র 10 দিনের মাথায় এই ব্যক্তির মৃত্যু ঘটে। আসলে গঙ্গা নদীর টোটাল জার্নিতে অর্থাৎ উচ্চ গতি থেকে নিম্ন গতির মধ্যে এই ফেকাল কলিফর্মের মানের সাংঘাতিক পার্থক্য লক্ষ্য করা যায়। উচ্চ গতিতে হরিদ্বার ঋষিকেশের দিকে এই ফেকাল কলিফর্মের মান অনেক কম, নিম্ন গতিতে ওয়েস্ট বেঙ্গলের তুলনায়। আর এর পেছনের কারণ হলো জিওমরফোলজি, যেটা বুঝতে গেলে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। উচ্চ গতিতে গঙ্গা জলের সেলফ পিউরিফিকেশন লক্ষ্য করা যায়। আসলে এটি একটি ন্যাচারাল ফেনোমেনা, যেখানে অনেকগুলো প্রসেস একসঙ্গে কাজ করে গঙ্গা জলকে অনেকটা দূষণমুক্ত রাখে। এর মধ্যে প্রথমে রয়েছে হাই স্পিড ওয়াটার ফ্লো, অর্থাৎ পাহাড়ি অঞ্চলের ঢাল বেশি হয় জল খুব গতিতে প্রবাহিত হয়, যার ফলে জলে ডিজলভ অক্সিজেনের পরিমাণ অনেক বেশি থাকে। দ্বিতীয় জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ হলো হাই ডিলিউশন ফ্যাক্টর। আসলে উচ্চগতি উৎসস্থলের খুব কাছে থাকায় প্রচুর পরিমাণ টাটকা বিশুদ্ধ জল নদীতে মেশে, যার ফলে দূষণের পরিমাণ অনেক কমে যায়। লো পপুলেশন ডেন্সিটিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে পাহাড়ি অঞ্চলে জনবসতি খুব পাতলা হয়ে থাকে, লোকবসতি কম হওয়ায় উৎপাদিত বর্জ্যের পরিমাণও কম হয়, কিন্তু নিম্ন গতিতে এর কোনোটাই হয় না। উচ্চ গতিতে অর্থাৎ হরিদ্বারের দিকে গঙ্গা জল সেকেন্ডে 2.8 মিটার প্রবাহিত হয়, কিন্তু নিম্ন গতিতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের দিকে এই গতিবেগ এসে দাঁড়ায় 0.5 মিটার পার সেকেন্ডে, তা উচ্চ গতির তুলনায় 75% কম। জুন 2014 ইন্ডিয়া গভর্নমেন্ট নমামি গঙ্গে প্রকল্প লঞ্চ করেছিল। লক্ষ্য ছিল 2020 সালের মধ্যে গঙ্গাকে দূষণ মুক্ত করা। সোয়েজ ট্রিটমেন্ট, সার্ফেস ক্লিনিং, ইন্ডাস্ট্রিয়াল সোয়েজ কন্ট্রোল টার্গেট পূরণের জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে। টার্গেট কমপ্লিট করতে না পারায় এই সময়কাল বাড়িয়ে 2026 মার্চ পর্যন্ত করা হয়েছে। আর এই দ্বিতীয় পর্যায়ে আরো 22,500 কোটি টাকা বরাদ্দ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু প্রশ্ন হলো কতটা সাকসেসফুল হতে পেরেছে সরকারের এই নমামি গঙ্গে প্রকল্প। গঙ্গা পলিউটেড হওয়ার সব থেকে বড় সোর্স হলো হিউম্যান ওয়েস্ট। আসলে এখান থেকে ফেকাল কলিফর্ম গঙ্গার জলে মেশে। প্রায় 50 কোটি মানুষের গ্যাদারিং এই গঙ্গা নদীর অববাহিকায়। সেখান থেকে তৈরি হওয়া টোটাল সোয়েজের পরিমাণ পার ডে 11,700 মিলিয়ন লিটার। আর এই পরিমাণ সোয়েজ কন্ট্রোলের জন্য অ্যাপ্রক্সিমেটলি 300টিরও বেশি এসটিপি সিস্টেমের প্রয়োজন। এসটিপি অর্থাৎ সোয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। শহর ও কলকারখানার বর্জ্য পাইপলাইনের মাধ্যমে এই সিস্টেমের মধ্যে প্রবেশ করানো হয়। প্রথমে এক বড় ছাঁকনির মাধ্যমে প্লাস্টিক এবং বড় আবর্জনাগুলোকে পরিষ্কার করে ফেলা হয়। প্রচুর পরিমাণ অক্সিজেন পাম্প করিয়ে ভালো ব্যাকটেরিয়া তৈরি করা হয়, যা খারাপ আবর্জনাগুলোকে খেয়ে জলকে পরিষ্কার করে। তারপর ক্লোরিন এবং ইউভি রশ্মির মাধ্যমে ক্ষতিকারক জীবাণুগুলোকে পরিষ্কার করে জলকে প্রায় 80% পরিশুদ্ধ করে তা গঙ্গায় ফেলা হয়। মিনিস্ট্রি অফ জলশক্তির আপলোড করা রিপোর্ট অনুযায়ী 173টি এসটিপি সিস্টেম এখনো পর্যন্ত রেডি করা গেছে, যা মাত্র 3,976 মিলিয়ন লিটার সোয়েজকে পিউরিফাই করতে সক্ষম। তাহলে এবার ভেবে দেখুন, যেখানে পার ডে উৎপাদিত বর্জ্যের পরিমাণ 11,700 মিলিয়ন লিটার, সেখানে পার ডে পিউরিফাইং এর ক্ষমতা রয়েছে মাত্র 3,976 মিলিয়ন লিটারের। এই রকম গতিতে কাজ এগোতে থাকলে কিছু পরিবর্তন আসবে বলে আপনার মনে হয়? চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এদিকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গঙ্গা দূষণ নিয়ে যে নাটকীয় নিষ্ক্রিয়তা, তা কোনো কমেডি শোয়ের থেকে কম নয়। 2022 সালে টেলিগ্রাফের এই রিপোর্ট অনুযায়ী ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল 3,500 কোটি টাকা জরিমানা করেছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগেইনস্ট, এবং তা শুধুমাত্র সোয়েজ কন্ট্রোল গাফিলতির কারণেই। সে সময় কলকাতা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ফিরাদ হাকিম বলেছিলেন এই এনজিটি এর আদেশের বিরুদ্ধে অ্যাপিল করবেন। তারপর বললেন এনজিটি প্রকল্পগুলোর উপর সময়সীমা নির্ধারণ করে দিতে পারে এবং তারা তা মেনে চলবে। আবার বললেন এই বিপুল পরিমাণ অর্থ যদি আটকে রাখা হয় তাহলে নতুন প্রকল্পের কাজ হবে কি করে। অর্থাৎ তিনি এবং তার মতো দায়িত্বপ্রাপ্তরা সময় মতো কাজ করবেন না, আবার ঠিক করে দেবেন দেশের সর্বোচ্চ আদালত কি নির্দেশ দেবেন বা কি বলবেন। তারপর ওই বছর ডিসেম্বরে আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট দুটো আলাদা রিং ফ্রেঞ্চ অ্যাকাউন্ট তৈরি করে জরিমানার 3,500 কোটি টাকা সম্পূর্ণটাই জমা রাখেন। পুরো সিস্টেম যেখানে ইনস্টিটিউশনালাইজড করাপশনে আক্রান্ত, সেখানে এর থেকে বেশি কিছু আশা করা আসলে কয়লা ধুয়ে ধুয়ে ময়লা পরিষ্কারের মতো। আমজনতা এই বিষয়টা নিয়ে মাথাই ঘামায় না, আর যেখানে সাধারণ মানুষই মাথা ঘামায় না সেখানে পলিটিশিয়ান তো কোন ছাড়। আমাদের দেশ তথা রাজ্যে পলিটিক্যাল কমিউনিকেশন আটকে থাকে ধর্ম এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যেই। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এখানকার এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট ওল হাতে নিয়ে পোস্ট দিতে থাকেন। শালবনির মানুষ তো ইস্পাত কারখানার দরজা খুঁজতে খুঁজতে স্পেন পর্যন্ত পৌঁছে গেছে। কখনো কারো তৃতীয় বিয়ে তো কখনো ভুল করে রেস্টুরেন্টে বিফ সার্ভ, পরোটা বিরিয়ানি থেকে শুরু করে চপ শিল্প, কখনো মন্দির কখনো মসজিদ, এই সমস্ত ফালতু খবরে আমাদেরকে মশগুল করে রাখে আমাদের
কর্পোরেট মিডিয়া। আর পলিটিশিয়ানরা এতে বেশ খুশি, কারণ তারা খুব ভালো করে জানে এভাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাওয়া যায়। সুভাষ দত্ত, একজন বিশিষ্ট পরিবেশ কর্মী, বলেছেন, রাষ্ট্র শুধু ভোট পাওয়ার জন্যই অর্থ ব্যয় না করে জনগণের জন্য অর্থ ব্যয় করুক, এবং সেই ব্যয়িত অর্থে বিচার ব্যবস্থার কড়া নজরদারি থাকাও খুব প্রয়োজন। আমাদের এই গঙ্গা মাইয়া অর্থাৎ গঙ্গা নদীকে বাঁচানোর জন্য একটা মানুষের মধ্যে কি পরিমাণ জেদ এবং পাগলামি থাকতে পারে তা জানলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। আপনারা যারা ভিডিওটা প্রথম থেকে দেখছেন হয়তো মনে থাকবে আমি বলেছিলাম এমন একজন মানুষের কথা বলবো যিনি মৃত্যুবরণ করেছিলেন শুধুমাত্র আপনার ভালোর জন্য। এই কাহিনীটি আইআইটি কানপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অধ্যাপকের। সম্মানজনক পদ এবং বেশ ভালোই সরকারি বেতন। চাইলে পরিবার নিয়ে একটা গোটা সুখী জীবন কাটিয়ে দেওয়া যেত, বিলাসিতায় ভরে দেওয়া যেত নিজের জীবনকে। কিন্তু গঙ্গা শুধু দূষিত নয়, এমনভাবে প্রবাহ বিঘ্নিত হচ্ছিল যেভাবে চলতে থাকলে একটা জাস্ট মরা নদীতে পরিণত হবে গঙ্গা। আর এটা জেনে তার রাগ হতো, তিনি উদাস হয়ে পড়তেন। বেশ কয়েকবার সরকারি দপ্তরে চিঠিও পাঠিয়েছেন, কিন্তু কোনো সদুত্তর না পেয়ে 2008 সালে আন্দোলন শুরু করেন। 2014 সালে নমামি গঙ্গে প্রকল্প গড়ে ওঠার পেছনে তারা আন্দোলনের গুরুত্ব ছিল বলেই মনে করা হয়, যদিও তিনি নিজে এই প্রকল্পে বিশ্বাসই করতেন না। তিনি বলেছিলেন, দ্য গঙ্গা উইল নট বি সেভড বাই প্রজেক্ট অ্যালন। শেষে 22 জুন 2018 তার মনে হয়েছিল গঙ্গা নদীকে বাঁচাতে, অর্থাৎ গঙ্গা নদীর ওপর নির্ভরশীল সমস্ত প্রাণীকুলকে বাঁচাতে যদি নিজের জীবনকে বলি দিতে হয় তো সেটাই ভালো। শুরু করেছিলেন আমরণ অনশন। 11 অক্টোবর 2018, 112 দিনের মাথায় খাদ্যের অভাবে তার মৃত্যু হয়। আপনি জানেন এই অধ্যাপক কে ছিলেন? তিনি ছিলেন আগরওয়াল, জিডি আগরওয়াল। বারবার আন্দোলন, আশ্বাস ভাঙা প্রতিশ্রুতির পর মৃত্যুর মধ্যে দিয়ে কেটে গেছে তার গঙ্গা বাঁচানোর লড়াই। কিন্তু আজ এই সময় দাঁড়িয়ে গঙ্গার পরিস্থিতি আরো খারাপ। আর এর থেকে প্রমাণ হয় আমরা কি করছি। আমরা কতটা সচেতন পরিবেশ নিয়ে, কতটা ডিপলি চিন্তা করি যে একটা গোটা নদী একটা মরা নদীতে পরিণত হলে তা আমাদের নিজেদের উপরে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে। সারাক্ষণ হিন্দু মুসলমান করে যাচ্ছি, কিন্তু ভেবে দেখেছি গঙ্গা দূষণের কারণে কোলন ক্যান্সার কিন্তু হিন্দু মুসলমান দেখে আসবে না। গঙ্গা পলিউশনের প্রভাব শুধুমাত্র আমাদের হেলথের উপরে আটকে থাকে না, তা আমাদের অর্থনীতিতেও আঘাত করে। দীর্ঘদিন নদী সংস্কারের অভাবে তার জল ধারণ ক্ষমতা কমে যায়, যা একটি বিরাট বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে। আর বন্যা হলে যে কি পরিমাণ অর্থের ক্ষতি হয় তা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। এটা আমাদের অস্তিত্ব সংকটের প্রশ্ন। এই ভিডিওতে আমি অযোগ্যদের কথা বলেছি, রোগের কথা বলেছি, সরকারের চরম উদাসীনতার কথা বলেছি। কিন্তু প্রশ্ন হলো এই পরিস্থিতিতে আসলে আমাদের কি করতে হবে। সকলকে একসঙ্গে আওয়াজ তুলতে হবে, প্রেসার দিতে হবে সমস্ত সরকারকে, যাতে তারা নিজের দায়িত্বটুকু অন্তত পালন করে। যে দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকে ভোটে জিতিয়েছি, ওই চেয়ারে বসিয়েছি, সেই দায়িত্ব ঠিকমতো পালন না করলে ওই চেয়ার থেকে টেনে নামিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। গঙ্গা পলিউশন রিলেটেড সমস্ত প্রকল্প এবং সেই প্রকল্পে ধার্য করা আমাদের ট্যাক্সের টাকা তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তাও খোঁজ রাখার দায়িত্ব আমাদেরই। আপনার পকেটের টাকা হারিয়ে গেলে যেমন আপনাকেই খুঁজে বের করতে হয়, তেমনি আপনার ট্যাক্সের টাকাও অন্য কারোর পকেটে ঢুকছে কিনা তাও দেখার দায়িত্ব ঠিক আপনারই। আজকের দিনে প্রায় প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, কিন্তু আমার মনে হয় না যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে খুব বেশি মানুষের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্থাৎ দেশের সর্বোচ্চ পরিবেশ আদালত সম্পর্কে বিশেষ কোনো ধারণা ছিল। যাদের মধ্যে ছিল তাদেরকে অনেক ধন্যবাদ। তারা চেষ্টা করুন আপনার পাশের মানুষটিকে আরো বেশি সচেতন করার, আর যাদের ছিল না তারা আরো সচেতন হওয়ার চেষ্টা করুন। ভোট দেওয়া যেমন আপনার গণতান্ত্রিক অধিকার, তেমনি সচেতন হওয়া আপনার গণতান্ত্রিক অধিকার। তাই ভোট দেওয়ার পাশাপাশি আপনাকে আরো বেশি সচেতন নাগরিক হয়ে উঠতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই সম্পূর্ণ ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তো কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কিছু সমালোচনা থাকে তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।